শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আজ আমরা কথা বলবো প্রাথমিক স্বাস্থ্য সেবা ও জেনারেল প্র্যাকটিশনার নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর, মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন, মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, ডাক্তার মোসাদ্দেক হোসেন, প্রাক্তন সভাপতি, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন। আপনাদের সবাইকে স্বাগত। ধন্যবাদ। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর, প্রাথমিক স্বাস্থ্যসেবা বলতে আমরা কি বুঝি? টেকসই স্বাস্থ্য লক্ষ্যমাত্রা, উন্নয়ন লক্ষ্যমাত্রা, সেটার অ্যাকচুয়ালি সেই লক্ষ্যমাত্রায় আমাদের উদ্দেশ্য হচ্ছে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা সবার জন্য 2030। এই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য যে স্বাস্থ্য ব্যবস্থা, প্রাথমিক স্বাস্থ্য সেবা যেটা বলি, সেটা হচ্ছে প্রাইমারি স্বাস্থ্য ব্যবস্থা। এটা মূলত মানুষের প্রান্তিক লেভেলের মানুষের কাছে মানসম্পন্ন সাশ্রয়ী স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থাপনা, যেটার মধ্যে এসেনশিয়াল সার্ভিসেস প্যাকেজ বলি আমরা। টপ মোস্ট প্রায়োরিটি হচ্ছে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ, তারপরে ফ্যামিলি প্ল্যানিং সহ কমিউনিকেবল, নন কমিউনিকেবল ডিজিজ এবং সাধারণ কিছু ডিজিজের চিকিৎসা সহ কিছু ইনভেস্টিগেশনের সাপোর্ট সহ যে ব্যবস্থাপনা, এটাকে এই প্রাইমারি স্বাস্থ্য সেবার মৌলিক এসেনশিয়াল পার্ট বলা হয়। এটা হচ্ছে প্রাইমারি স্বাস্থ্য সেবা। লিমিটেড কিউরেটিভ কেয়ার কি আমরা দিচ্ছি এখন? এর মধ্যে তো ইমিউনাইজেশনও আছে, এর মধ্যে ম্যাটারনাল এবং রিপ্রোডাক্টিভ, যেমন আমরা যেটা বলে থাকি যে বেসিক ইমার্জেন্সি কেয়ার, স্বাস্থ্যখাত সংস্কার কমিশন থেকে এবার এটা প্রস্তাবনা আছে যে বেসিক ইমার্জেন্সি কেয়ারগুলো কিন্তু এটার মধ্যে পড়বে। বেসিক ইমার্জেন্সি কেয়ার বলে তো অ্যাকচুয়ালি প্রাইমারি স্বাস্থ্য সেবার যে এসেনশিয়াল প্যাকেজগুলোর যে অ্যাকচুয়ালি অল্টারনেটিভ নাম হয়তো আমাদের স্বাস্থ্য সংস্কার কমিশন এটা সুপারিশমালা হিসেবে দিয়েছে, বাট এই কম্পোনেন্টগুলো এর মধ্যে অ্যালাইন করা আছে। ধন্যবাদ। ডাক্তার মোসাদ্দেক হোসেন, যে বিপিএমপি যে কাজগুলো করছে বা আপনি যে কাজগুলো অতীতে করেছেন, আমি জানি যে দীর্ঘদিন থেকে আপনি এই কাজগুলোর সাথে কাজ করছেন এবং গত 1 বছরেরও বেশি সময় আমরাও কিন্তু বিভিন্ন জিনিস নিয়ে কাজ করছি। যে এই যে জেনারেল প্র্যাকটিশনার কনসেপ্টটা, যেটা প্রাথমিক স্বাস্থ্যসেবার সাথে যুক্ত করা, এই ধরনের কনসেপ্টগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়? আসলে জেনারেল প্র্যাকটিশনার বলতে আমরা কি বুঝি? জিপিটাই আমরা বলি জেনারেল প্র্যাকটিশনার্স, এবং যারা রুট লেভেলে গ্রামে যারা কাজ করছে, গ্রামে শহরে যারা সরকারি চাকরিজীবী নয়, বাবার চাকরিজীবী হিসেবেও যারা কাজ করছে, তারাও কিন্তু জিপি হিসেবে এন্টাইটেড হিসেবে সারা বাংলাদেশে কাজ করছে। এবং আমার মনে হয় অ্যাবাউট 80 মোর দ্যান 80 জিপির ইয়েগুলি কিন্তু এই জিপিরাই কিন্তু চিকিৎসা করছে একদম প্রান্তিক লেভেল থেকে। তো আমরা বিপিএমপি যারা আমরা সংস্কৃত আছি, যারা এখানে আমাদের কিছু করণীয় আছে, যেটা হচ্ছে যে জিপিদেরকে আপগ্রেডেশন করা, জিপি সিস্টেমটাকে রুট লেভেলে ইমপ্লিমেন্টেশন করা, রেফারেল সিস্টেমগুলিকে জিপিদের মাধ্যমে সংস্কৃত আনা জানে, তাদের ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে আপগ্রেডেশন করে বর্তমান ইয়েতে নিয়ে আসা, এটাও কিন্তু এই বিপিএমপির একটা কাজ। আপনি জানেন বোধহয় যে বিপিএমপির একটা কলেজ আছে, যে কলেজটা আছে বাংলাদেশ মানে বিসিজিপি কলেজ আমরা বলি, কলেজ অফ জেনারেল প্র্যাকটিশনার্স। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কিন্তু আমাদের দেশে একটা এখনও স্বীকৃত নয়। আমরা এটাকে চেষ্টা করছি, আমরা আমাদের ডিজি মহোদয় এখানে আছেন, ওনাদের মাধ্যমে আমরা এটা চেষ্টা করছি, এবং আমাদের নিজস্ব একটা জায়গা অলরেডি আছে। সেই জায়গায় এই কলেজটা ওখানেই আছে এখনও। আমরা প্রতি বছরে আমরা 1 বছরের একটা কোর্স পরিচালনা করি। সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে যে এই বিসিজিপি কলেজের ডিগ্রি নিয়ে বিশেষ করে মিডল ইস্টে যদি কেউ যায়, তাদেরকে কিন্তু প্রাইভেট প্র্যাকটিশনার, ফ্যামিলি প্র্যাকটিশনার হিসেবে তাদেরকে স্বীকৃত দিচ্ছে, এবং তাদেরকে 2টো ইনক্রিমেন্ট দিয়েই কিন্তু তাদের চাকরিতে জয়েন করে। আমাদের এখানে যেটা সমস্যা হচ্ছে, যেটা আমাদের একটা অর্ডিন্যান্সের জন্য আমরা ওয়েট করছি, যে অর্ডিন্যান্সের মাধ্যমে এটাকে যদি করা হয়, এই কলেজটাকে যদি আমাদের এফসিপিএসের যে আমাদের আদলের যেটা আছে ওটাকে যদি আমরা করতে পারি, এবং এই কলেজটাকে যদি আধুনিকীকরণ করা যায়, আমাদের জায়গা আছে। আমরা ইনশাল্লাহ যদি আমরা এটাকে ভবিষ্যতে একটা মডেল হিসেবে দাঁড় করিয়ে জিপি সিস্টেমটাকে আমরা গ্রাম লেভেল পর্যন্ত এটাকে একটা চেইন অফ কমান্ডের মধ্যে এনে এবং তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে একটা
মানসম্মত চিকিৎসা যাতে দিতে পারি সেটারই আমরা এখন চেষ্টা করছি। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন, মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ডাক্তার মোসাদ্দেক হোসেন যা বললেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর যা বললেন, যে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনও কিন্তু প্রস্তাব দিয়েছে যে প্রতিটি ইউনিয়নে কমপক্ষে 2 জন প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানকারী চিকিৎসক থাকতে হবে এবং এটা শহরেও থাকতে হবে, গ্রামেও থাকতে হবে। তো শহরের ক্ষেত্রে আমরা বলেছি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের জনগোষ্ঠী, যেহেতু শহরে ওয়ার্ডে কিন্তু জনগোষ্ঠী অনেক বেশি, কোনো কোনো ওয়ার্ডে 2 লক্ষেরও বেশি, গ্রামে কিন্তু সেটা 30,000-এর মতো। তো সেই ক্ষেত্রে কিন্তু কমপক্ষে 2 জন চিকিৎসকের কথা বলা হয়েছে। কিন্তু আমাদের যে কাঠামো, আমরা ডাক্তার মোসাদ্দেক হোসেনের কাছে শুনলাম, কাঠামোগতভাবে বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি এরকম কোনো সিস্টেম কার্যকর নাই। এখন এদেরকে তৈরি করা, মানে অল্প সময়ের মধ্যে তৈরি করা কিভাবে করা যেতে পারে, এটা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কিভাবে কাজ করবে এখানে? প্রাইমারি হেলথ কেয়ার বলতে আমরা সেটাই বুঝি, একজন মানুষ প্রিভেন্টিভ অথবা কিউরেটিভ সার্ভিসের জন্য প্রথম যার কাছে যাবেন, যে চিকিৎসকের কাছে, সেটা গ্রামাঞ্চলেই হোক শহরাঞ্চলেই হোক, একজন অসুস্থ হলেন উনি যার কাছে যাবেন, ইমার্জেন্সি বিষয় ছাড়া সাধারণভাবে অন্য একটা চিকিৎসা সেবার জন্য যার কাছে যাবেন, সেটাই আসলে আমরা প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা হিসেবে বা প্রাইমারি হেলথ কেয়ার হিসেবে ধরে থাকি। এখন গ্রামে এবং শহরে আমাদের সরকারিভাবে কিছু স্থাপনা আছে, আপনি জানেন। প্রত্যেকটা উপজেলায় একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। এরপরেও ইউনিয়ন পর্যায়ে কিছু ইউনিয়ন স্বাস্থ্য স্থাপনা আছে, তার বাইরে কিছু কমিউনিটি ক্লিনিক আছে। শহরাঞ্চলে এগুলোর সঙ্গে সঙ্গে কিছু আরবান ফ্যাসিলিটিস আছে এবং শহরে যে সমস্ত সিটি কর্পোরেশনগুলো আছে অথবা পৌরসভা, তাদের কিছু স্বাস্থ্য সুবিধা আছে, এটা একটা বিদ্যমান। কিন্তু এর বাইরে একটা বিরাট জনগোষ্ঠী কিন্তু এই একই সেবাটা বেসরকারি যে উদ্যোক্তা, বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকেও নিয়ে থাকে। এখন আমাদের দেশে এই মুহূর্তে যে পদ্ধতিগুলো প্রচলিত আছে, এটাতে খুব ভালো রেফারেল সিস্টেম আছে এই কথা আমরা বলতে পারবো না, এটা খুবই 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 সীমিত। আপনি দেখবেন যে আমাদের একেবারে দেশের সেরা যিনি বিশেষজ্ঞ, তিনিও কিন্তু কোনো রেফারেল ছাড়া প্রথম রোগীটাই দেখেন। সরাসরি আপনি চাইলে তার কাছে যেতে পারেন। একদম বাংলাদেশের যে কোনো, আপনি এটা হৃদরোগ বলেন অথবা কিডনি বলেন, টপ যিনি বিশেষজ্ঞ তার কাছেও উইদাউট এনি রেফারেল যাওয়া যায়। এটা 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 আসলে তো এটা হওয়া উচিত না, বিকজ উনার যে বিশেষজ্ঞ হওয়ার জন্য উনি যে পরিশ্রম, যে জ্ঞান, যে অভিজ্ঞতা অর্জন করেছেন, সেটা যদি উনি একদম প্রাইমারি লেভেলের কাজে লাগান, তাহলে দুইটা হচ্ছে, একদিকে উনার এই গুণাবলীর অপচয় হচ্ছে, অন্যদিকে এই কাজটা যার করবার কথা সেটা থেকে বঞ্চিত হচ্ছে এবং মানুষের জন্য এটা খুব ডিফিকাল্ট হচ্ছে। আপনি একটু জ্বর হলো, আপনি বাংলাদেশের টপ মেডিসিন স্পেশালিস্টকে দেখাতে যাবেন এবং ওনার অ্যাপয়েন্টমেন্ট পাবেন রাত 1:45-র সময়, আপনার জন্য কষ্টকর, আপনি যাকে নিয়ে যাবেন তাদের জন্য কষ্টকর। এখন আসলে এই কারণে পুরো জিনিসটাকে আমাদের আমূল পরিবর্তন আনতে হবে। এখন স্বাস্থ্য শিক্ষার কথা যদি বলেন, স্বাস্থ্য শিক্ষায় কিন্তু আমরা প্রাইমারি হেলথ কেয়ার যে কার্যাবলী যেগুলো ডাক্তারদের, চিকিৎসকদের পালন করতে হয়, সেটা আমাদের বর্তমান বিদ্যমান কারিকুলামে যথেষ্টই কভার করা আছে। আপনি যে সমস্ত প্রবলেম নিয়ে যাচ্ছেন, তারা সেটা মোকাবেলা করার জন্য আপনি এমবিবিএস কারিকুলামের কথা বলছি, এমবিবিএস কারিকুলাম কভার করছে। কিন্তু প্রবলেম হয়ে গিয়েছে আমাদের, এখন আমরা সবাই একেবারে প্রাথমিক পর্যায়ে আমরা চিন্তা করি আমি কখন বিশেষজ্ঞ হব। সেদিন আমরা একটা আলোচনার সভায় আমরা কথা বলছিলাম যে আমাদের কাছে যারা রোল মডেল, আমাদের দেশের তরুণ চিকিৎসক বা মেডিকেল ছাত্রছাত্রীদের কাছে রোল মডেল হচ্ছে একজন বিশেষজ্ঞ, অমুক বড় সার্জন, অমুক বড় মেডিসিন বিশেষজ্ঞ। এই কারণে সবার কাছে প্রথম থেকে এইটা কাজ করে। কিন্তু একটা তার চেয়ে যে বড় হিরো বা তার চেয়ে যে বড় নায়ক হচ্ছেন সেই লোকটা, যিনি একটা গ্রামীণ কেন্দ্রে গত 20 বছর ধরে সেবা দিয়ে যাচ্ছেন নিরলসভাবে, সেটা ব্যক্তি পর্যায়ে হোক বা সরকারি পর্যায়ে হোক আর বেসরকারি পর্যায়ে হোক দিয়ে যাচ্ছেন, তিনি যে আরও বড় নায়ক, তিনি যে আরও বড় হিরো, এই জিনিসটা আমাদের তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। এর সঙ্গে যদি আপনি যে কথাটা বলেছেন যে মেডিকেল শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি আমাদের সেরকম এমন রেফারেল সিস্টেমটা আরও শক্তিশালী হয়, সরকারিভাবে যদি রেফারেলের পদ্ধতিটা আরও জোরদার করা সম্ভব হয়,
সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের চিকিৎসকদেরকে সেই অনুযায়ী তৈরি করতে হবে। আপনি জানেন যে আপনি জেনারেল প্র্যাকটিশনারদের কথা বলেছেন, ইউকেতে জিপি হতে গেলে বাংলাদেশে একজন ডাক্তার যদি ইউকেতে গিয়ে জিপি হতে যায় তাকে একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে পাশ করতে হয় এবং তারপরে তাকে 5 বছর একটা সুপারভিশনে কাজ করতে হয় এবং এরপরে উনি জিপি হিসেবে কাজ করার সুযোগ পান। সুতরাং এই রেফারেল সিস্টেমটা কিন্তু ওদের ওখানে খুব দীর্ঘ। আমাদের পক্ষে হয়তো এত দীর্ঘ রেফারেল সিস্টেম করা সম্ভব হয় না, আমাদের হয়তো শর্ট টার্ম রেফারেল সিস্টেম করতে হবে। কিন্তু যখন আমরা পদ্ধতিটা চালু করব, আমাদের দায়িত্ব হবে আমাদের চিকিৎসকদেরকে যারা রেফার করবেন এবং যাদের কাছে রেফার করবে তাদের সবাইকে এই সিস্টেমটার সঙ্গে ঐক্যভূত করা। তাহলে আমরা কিভাবে করব? কারণ আমাদের দেশে আপনি যেটা বলছেন যে এত বেশি কিছু করা যাবে না, আমাদের এমবিবিএস কারিকুলামে কিন্তু অ্যাকচুয়ালি প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করার জন্য একজন ইন্টার্নশিপ শেষ করার পরে একজন মানুষ উপযুক্ত বিবেচিত হন কিনা সে নিয়ে আমাদের অনেক নিজেদের মধ্যে অনেক সন্দেহ আছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় সিদ্ধান্তগুলো সঠিক হচ্ছে না। এক্ষেত্রে কি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কোনো ভূমিকা নাই? এই ক্ষেত্রে আপনাকে তাহলে একটা সংবাদ দিই, সেটা হচ্ছে যে দেখবেন যে আমাদের দেশের যারাই মেডিকেল কলেজগুলোতে পড়বার পরে এদের একটা বড় অংশ কিন্তু দেখবেন আপনি গ্রামীণ পরিবেশ থেকে বা মফস্বল থেকে আসে, কিন্তু আসার পরে ফিরে যাওয়ার টেন্ডেন্সিটা অনেক কম। কেউ একবার মেডিকেল কলেজে পড়বার পরে তার নিজের পরিবেশে বা গ্রামীণ পরিবেশে ফিরে যাবে, এই প্রবণতাটা আমাদের আজকালকার চিকিৎসকদের মধ্যে অনেকটা কম। এইটার একটা বড় কারণ হচ্ছে যে তারা আসলে গ্রামীণ পরিবেশে যে চিকিৎসা দেওয়ার জন্য তাদের যে প্রশিক্ষণ শিক্ষা, এটার এই মুহূর্তে সুযোগটা খুবই সীমিত। তো আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে বেশ কয়েকটা পদক্ষেপ নিয়েছি এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকেও পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি একটু আপনার সঙ্গে শেয়ার করি। এর মধ্যে একটা হচ্ছে যে আমাদের ৪র্থ বর্ষে যে কমিউনিটি মেডিসিনের অংশ হিসেবে RFST একটা প্রোগ্রাম আছে, রুরাল ফিল্ড স্টাডি ট্যুর, সেইটার আওতায় প্রত্যেকটা ছাত্রকে মেডিকেল শিক্ষার্থীকে কিন্তু 1 মাস এই প্রোগ্রামের আওতায় থাকার কথা, যেখানে তাদেরকে 10টা দিন একদম গ্রামীণ পরিবেশে চিকিৎসা দেওয়ার পদ্ধতি শিখবার কথা। একইভাবে ইন্টার্নি চিকিৎসকদের তাদের ইন্টার্নশিপের সময় একটা সময় গ্রামীণ পরিবেশে কাটানোর কথা, কিন্তু বর্তমানে আমাদের এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার নেই। আমাদের এমন অবকাঠামো গ্রামীণ উপজেলা পর্যায়ে নেই যেখানে আমি আমার এক দল মেডিকেল ছাত্রছাত্রীকে অথবা একজন ইন্টার্নি চিকিৎসককে পাঠাবো, তাদের আবাসনের ব্যবস্থা আছে, তাদের নিরাপত্তার ইস্যু আছে, এগুলো নেই। তো আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে বেশ কয়েকটা প্রস্তাব উত্থাপন করেছি। এর মধ্যে একটা হচ্ছে যে আমাদের সরকারের কিছু অব্যবহৃত স্থাপনা পড়ে আছে, যেগুলো হয়তো অন্য কোনো পারপাসে তৈরি করা হয়েছিল, সুন্দর বিল্ডিং, সুন্দর ক্যাম্পাস দেশের বিভিন্ন স্থানে। সেগুলোর মধ্যে 5টা প্রতিষ্ঠানকে আমরা এই গ্রামীণ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে কনভার্ট করা যায়, যেখানে আমাদের এই শিক্ষার্থীরা এবং ইন্টার্নিরা তারা গিয়ে প্রাইমারি হেলথ কেয়ার সম্পর্কে কিন্তু খুব ভালো প্রশিক্ষণ সেখানে লাভ করে। বিকজ ওইখানে তারা নিকটস্থ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটা আছে সেখানে তারা কীভাবে চিকিৎসা দিচ্ছে, কী ধরনের চিকিৎসা দিচ্ছে, এটা একটা করবে। তো এই ধরনের 5টা সেন্টারে একটা প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং আমি আশা করছি প্রথম সেটা আমরা মধুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজের সঙ্গে সংযুক্ত হিসেবে স্থাপন করার কথা, যেটা আশা করছি আমরা হয়তো এই বছরই করা যাবে। এটা কয় মাসের হবে? এটা আমরা আশা করছি যে হয়তো এই ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমরা এটা চালু করতে পারবো। সেটা হলে সেখানে আমাদের 4র্থ বর্ষের মেডিকেল শিক্ষার্থীরা, আমাদের ইন্টার্নিরা এবং আমাদের অন্য ডাক্তার ছাড়াও আমাদের অন্যান্য যারা স্বাস্থ্যকর্মী আছে তারাও এখানে গিয়ে প্রশিক্ষণ নিতে পারবেন। এবং এই ধরনের আরও 4টা সেন্টার আমরা দেশের ইন্টার্নিদের কতদিন হবে? ইন্টার্নিদের এখন তারা 15 দিনের জন্য যায়, কিন্তু ওই ইন্টার্নদের বিষয়টা আসছে, আমি 1 মাস যাওয়ার কথা। কিন্তু ইন্টার্নশিপের মধ্যে আপনি হয়তো জেনে থাকবেন যে একটা নতুন কমিটি করা হয়েছে। আপনাদের সংস্কার কমিশনের যে সমস্ত সুপারিশ আছে সেগুলোর আলোকেই আমাদের যে বিদ্যমান কারিকুলাম সেটাকে কিছুটা সংশোধন করার জন্য ইন্টিগ্রেটেড এবং মডিউলার প্যাটার্নটা যুক্ত করবার জন্য একটা হাই লেভেলের কমিটি করে দেওয়া হচ্ছে, যে বাংলাদেশের মেডিকেল এডুকেশনে যারা সেরা বিশেষজ্ঞরা তারা সবাই এই কমিটিতে আছেন। ওই কমিটির একটা টার্মস অফ রেফারেন্সের মধ্যে একটা আছে যে বর্তমানে বিদ্যমান 12 মাসের ইন্টার্নশিপকে বাড়িয়ে 18 মাসের ইন্টার্নশিপ করা এবং অতিরিক্ত 6 মাসটা গ্রামীণ পরিবেশে ব্যবস্থা করা। অর্থাৎ ভবিষ্যতে ধরেন এটা হয়তো চালু হতে আরও এখন যারা মেডিকেল কলেজে ভর্তি হবে তাদের থেকে এটা কার্যকর হবে, তারা হয়তো 12 মাসের জায়গায় 18 মাস ইন্টার্নশিপ করার সুযোগ পাবে এবং 6 মাস হবে গ্রামীণ পরিবেশে। এবং এটার জন্য এই গ্রামীণ 6 মাসের জন্য এই সময়টা যেন ইফেক্টিভলি কাজে লাগানো যায় সেটার জন্য একটা কারিকুলাম এবং লগবুক তৈরি করা, প্লাস
এই সময়টায় তারা যখন থাকবে তখন তাদের জন্য নিরাপদ আবাসনের উপযুক্ত ব্যবস্থা এবং কাজ করার পরিবেশ তৈরি করা, এটার জন্য যে সুপারিশমালা প্রণয়ন সেটাও এই কমিটির মধ্যে আছে। তো আমরা এই কমিটির রিপোর্টটা পাওয়া গেলে এবং সেটা বাস্তবায়িত হলে, আমার ধারণা বাস্তবায়িত হতে তো 2-3 বছর লাগবে, হয়তো ভবিষ্যতে এই জিনিসটা পুরোপুরি হবে এবং সেটা আমাদের জন্য প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আমি মনে করি। অধ্যাপক নাজমুল, আমরা একটা বিরতি নিয়ে আবার আসছি। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর, আমরা তো অধ্যাপক নাজমুলের কাছে কিভাবে উনি পরিকল্পনা ইন্টার্নিদের বিষয়গুলো শুনলাম, কিন্তু বর্তমান বাস্তবতায় ইন্টার্নশিপ, এটা কার্যক্রম বাস্তবায়ন, এগুলো সবকটা কিন্তু সময় সাপেক্ষ কাজ। আমাদের এই মুহূর্তে আমাদের ইউনিয়ন পর্যায়ে 2 জন চিকিৎসক দরকার। আমরা দেখেছি যে অনেক চিকিৎসকের পদ খালি, এখনও খালি, যেটা দেয়া হয়নি, বোধহয় প্রায় 12,000-এর মতো পদ খালি আছে। এগুলো জরুরি ভিত্তিতে নিয়োগ করা, অসংখ্য ডাক্তার কিন্তু বেকার আছেন, এবং প্রাথমিক স্বাস্থ্যসেবাতে যে ইউনিয়ন পর্যায়ে এবং আরবান এবং রুরালে, মানে আরবানে কিন্তু কোনো পথ নাই, শহরে কিন্তু ওইভাবে কোনো পথ সৃষ্টি করা নাই, কিন্তু সেটা সৃষ্টি করা এবং এগুলোর জন্য কী করণীয় জরুরি ভিত্তিতে, কারণ আমরা কিন্তু দীর্ঘ সময়ের জন্য জাতি কিন্তু অপেক্ষা করছেই, কিন্তু আমরা জরুরিভাবে এটা বাস্তবায়ন করতে চাই, কী করণীয়? আমরা যে অ্যাকচুয়ালি জেনারেল প্র্যাকটিশনের কথা চিন্তা করছি বা প্রান্তিক লেভেলে যে স্বাস্থ্যসেবার যে নিশ্চিত ব্যবস্থাপনার চিন্তা করছি, সেখানে জনবল তো একটা বিষয় আছে, অবকাঠামো একটা বিষয় আছে। আমাদের স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য সেবা, এই দুটা ইউনিট, 2 জন ডিজি এক হয়ে যাবেন এরকম কিছু বলছেন? ডিজি এক হবে না, আচ্ছা, মন্ত্রণালয় 2 জন সচিব এক হয়ে যাবেন। এটা তো একটা অ্যাকচুয়ালি একটা সার্কুলার হয়েছে অলরেডি। তো এখন সেখানকার যে এটাকে মানে মন্ত্রণালয় থেকে আদেশ হয়েছে বা নাকি সরকারের তরফ থেকে আদেশ? সরকারের তরফ থেকে আদেশ হয়েছে। মানে এটা কোন পর্যায়ে, সরকারের কোন লেভেল থেকে আদেশ হয়েছে? এটা আমি যতদূর জানি এটা মন্ত্রণালয় থেকে একটা, যদি ফাইনালাইজ হয়নি। আর আমরা তো আলোচনা করেছি প্রাইমারি হেলথ কেয়ার অ্যাকচুয়ালি মোস্টলি প্রিভেন্টিভ, মোস্টলি। তো এখন প্রাথমিক জায়গাটা, এটা এখন এটাকে একত্রীকরণ এবং অ্যালাইন করার চিন্তা ভাবনা হচ্ছে। আপনি যেটা বলেছেন যে প্রতিটা ইউনিয়নে অ্যাকচুয়ালি ফ্যামিলি প্ল্যানিং ওয়েলফেয়ার সেন্টার আছে, এটাকে মেডিস সেন্টার করার চিন্তা ভাবনা হচ্ছে এবং এটাকে অ্যাকচুয়ালি আরও ডেভেলপ করার চিন্তা করা হচ্ছে। এবং আরও তো ডাক্তার ছাড়াও নিচের পর্যায়ে যেমন স্বাস্থ্য সহকারী আছে, ফ্যামিলি পরিবার পরিদর্শক আছে, এদেরকেও একটু অ্যালাইন করার চিন্তা করা হচ্ছে। এবং আমাদের 14,000-এর বেশি যেটা কমিউনিটি ক্লিনিক্সে যে সার্ভিস প্রোভাইডার আছে, তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে যে তাদেরকে আমরা কীভাবে ইউটিলাইজ করব। এরা মোটামুটি ধরেন 6,000 মতো লোকজনের সেবা এবং তাদেরকে অ্যাকচুয়ালি কমিউনিটি ইনভলভমেন্ট, বিশেষ করে তাদের একটু ধারণা দেওয়া, কাউন্সিলিং করা, এগুলো কাজ তারা করে। এখন আমাদের সাবসেন্টারে, ইউনিয়ন সাবসেন্টারে আছে ডাক্তার আছে, কিন্তু তারা মোস্টলি হয়তো উপজেলায় কাজ করে। সো তাদের যেখানে কাজ করার কথা সেখানে হয় ফ্রেমওয়ার্ক নাই, অবকাঠামোর অভাব আছে, অথবা অর্গানাইজড কোনো টিম নাই, সেগুলো হচ্ছে অর্গানাইজ করার চিন্তা ভাবনা চলছে। এগুলো আলাপ আলোচনার পর্যায়ে আছে একটা বিষয়। আর আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, অ্যাকচুয়ালি প্রাইমারি হেলথ কেয়ার রুরাল লেভেলে যতটা এস্টাবলিশ, শহর লেভেলে প্রাইমারি হেলথ কেয়ার বললে কিছু নাই। সিম্পলি টোটাল বাংলাদেশে 35টার মধ্যে জিওডি আছে, গভর্নমেন্ট আউট ডিসপেন্সারি আছে, যেগুলো ঢাকা শহরে 15-16টা আছে, এবং সেগুলোর কার্যক্রম তো অত অর্গানাইজড না। তো অ্যাকচুয়ালি এই আরবান হেলথ আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। মানুষ মানে র্যাপিডলি রুরাল থেকে আরবান মোবিলাইজেশন, অনেক বেশি আরবানাইজেশন হচ্ছে। এই মাইগ্রেশনের ব্যাপারে আমি কিছু কথা বলবো। আর র্যাপিডলি হচ্ছে, মানুষ জীবনের জন্য, জীবিকার জন্য মানুষ, আন্ডার প্রিভিলেজ গ্রুপ, গরিব মানুষরা শহরমুখী হচ্ছে। ফলে যেটা হচ্ছে যে এটার মোটামুটি প্রতি বছর 3% রুরাল পপুলেশন মাইগ্রেট হচ্ছে। এই যদি চলতে থাকে তাহলে 2040 সালের মতো মোটামুটি শহর এবং গ্রামের মানুষ সমান হয়ে যাবে সংখ্যা।
তো এবং এই লোকজন সাধারণত কোথায় বাস করে? বস্তি এলাকায় বাস করে, ঘনবসতি, মানে স্বাস্থ্যকর পরিবেশ সেখানে নাই। তো এই মানুষগুলোর অ্যাকচুয়ালি স্বাস্থ্য নিশ্চিত করার জন্য আমরা অ্যাকচুয়ালি আরবান প্রাইমারি সেন্টার নামে একটা চিন্তাভাবনা চলছে। সেই অবকাঠামোগুলো যেগুলো আমাদের জিওডি আছে এগুলোর নাম্বার বাড়ানো এবং সেগুলো কলেবর বৃদ্ধি করা এবং সেখানে জনবলের একটা মানে অর্গানোগ্রাম নিয়ে আমরা কাজ করছি এবং কোথায় কোথায় কীভাবে সাময়িকভাবে বিল্ডিং ভাড়া নিয়ে হলেও একটা চিন্তাভাবনা চলছে যে কোথায় কোথায় জরুরি, কোন জায়গায় খালি আছে, বিশেষ করে বস্তি এলাকায় বা গার্মেন্টস এলাকায়, সেই সব জায়গায় গুরুত্ব দিয়ে একটা বিবেচনা হচ্ছে। সো এইটা হচ্ছে প্রাইমারি লেভেলের কথা এবং আরবান লেভেলের কথা। তো আর যে ডাক্তারের কথা বলছেন, মোটামুটি আমরা স্ট্যান্ডার্ড সিস্টেম অনুসারে আমরা হিসাব করে দেখেছি মোটামুটি 12,000 মেডিকেল অফিসার লাগে। তো আপনি জানেন যে আমাদের কয়েকটা বিসিএস চলমান আছে, 45, 46, 47, এর মধ্যে প্রায় 3800 ডাক্তার নেওয়া হবে। আর 48-এ তো 3120 জন নেওয়া হয়েছে অলরেডি। সো আমাদের আরও পরিকল্পনা আছে। আমাদের স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের অভিজ্ঞতা কিন্তু ভিন্ন। আপনি যে কথা আমি এখানে প্রসঙ্গে একটু কথা বলবো। আমি নিজে কুড়িগ্রাম গিয়েছিলাম, রাজারহাটে গিয়েছিলাম এবং আমি পুরো রংপুর এলাকাতে দেখেছি যে ওখানে মেডিকেল অফিসার বলা হয়েছে যে নাই, আসলে পরে দেখেছি যে আসলে পদগুলো সবই শূন্য, আসলে কাউকে পদায়নই করা হয়নি। তো দেখা গেল রাষ্ট্রের নিচে থেকে এবং রাষ্ট্রের উপর পর্যন্ত এসে তথ্যের একটা বিশাল বিভ্রাট দেখতে পাচ্ছি। আমি এটা মাননীয় উপদেষ্টাকে এসে জানিয়েছি যে আপনি যে বলছেন যে ওখানে ডাক্তাররা থাকে না, আমি দেখেছি ওখানে ডাক্তারদের পদায়নই করা হয়নি। তো এই যে একটা বিষয় যেটা বললেন যে 4-3টা বিসিএস চলমান আছে এবং আরেকটা হয়ে গেছে, এটা হলে কিন্তু 7000 ডাক্তার উনি যখন পাবেন ওদেরকে পদায়ন তখন দেওয়া সহজ হবে। ইভেন্ট এই যে 3120 জন ডাক্তার যদি আমরা পাই, 300 ডেন্টাল সার্জন আছে, প্রতিটা উপজেলায় 5 থেকে 6 জন আমরা মোটামুটি ধরেন সদর ছাড়া আমাদের তো 432টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তো মোটামুটি 5-6 জন ডাক্তার আমরা দিতে পারবো। আমাদের কিন্তু পদ শূন্য আছে, অবশ্যই পদ শূন্য আছে, শুধু তা না, নিচের দিকে আরও বেশি পদ শূন্য, 1/3 থেকে 0.5%, মানে 50% পর্যন্ত পদ শূন্য আছে, বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর। এবং আপনি জানেন যে আমাদের নার্সেস যে রিসেন্টলি যেগুলো নিয়োগ হয়েছে 3512 জনের মতো, এরপরেও নার্স যতগুলো নেওয়ার কথা ছিল তারা কিন্তু কোয়ালিফাই করেনি। সো এগুলো আমাদের ঘাটতি আছে, এই ঘাটতি পূরণই আমরা করতে পারছি না। পোস্টও আছে কিন্তু সমস্যা হলো যারা পোস্ট গ্রাজুয়েশন করে ডেপুটেশনে আসছে তারা আর ওইমুখী হচ্ছে না। জাফর, আমাদের স্বাস্থ্য সংস্কার কমিশন থেকে কিন্তু পরিষ্কার প্রস্তাবনা আছে যে পাবলিক সার্ভিস কমিশন স্বাস্থ্য গঠন করার জন্য। কারণ এই একটি মানে স্বাস্থ্য পাবলিক সার্ভিস কমিশন বর্তমানে যেটা আছে তার পক্ষে কিন্তু এত সারা বাংলাদেশের সবাইকে রিক্রুটমেন্ট প্রসেস ইজ ভেরি স্লো। আপনারা কি এরকম কোনো প্রস্তাবনা চিন্তা করছেন নাকি প্রস্তাবনা দিবেন? 1 নম্বরে আছে মেডিকেল অ্যাক্ট, 2 নম্বরে স্বাস্থ্য কমিশন গঠন করার সুপারিশ আছে আমি যতটুকু জানি। তো এখন বিষয়গুলো, একটা বিষয় হলো পাবলিক সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন স্বাস্থ্য কমিশন একটি ভিন্ন জিনিস, এটা আলাদা। তো এখন বিষয়টা হচ্ছে যে শুধু রিক্রুটমেন্টগুলোকে দ্রুততম সময়ের মধ্যে করা, এখন ইন্টারিম গভর্নমেন্টের হাতে যেহেতু একটা ইলেকশনের একটা রোড ম্যাপ অলরেডি আলোচিত হয়েছে, ইন্টারিম গভর্নমেন্টের হাতে অ্যাকচুয়ালি সময় খুব বেশি নয়, 3 মাসেরও কম সময় এখন আছে। তো এই সময়ের মধ্যে যতটুকু স্বল্পমেয়াদী যেগুলো সুপারিশমালা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব সেগুলো নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় চিন্তা ভাবনা করছে। সো এই পাবলিক সার্ভিস স্বাস্থ্য নিয়ে এখনো ওই পর্যায়ে আলোচনা হয়। সেটাই এটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে এই কারণেই দরকার। আপনাদের প্রায় লক্ষ্য করেছেন যে আজকে যিনি পাশ করেছেন, যিনি বিসিএস শুরু করেছেন, 4 বছর 4.5 বছর লেগে যায় রিক্রুটমেন্ট প্রসেসের জন্য। তারপর আমরা যদি তাকে আবার ট্রেনিং না দিই, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডক্টরদের ট্রেনিংও দেওয়া যাচ্ছে না। তো আপনাকে ধন্যবাদ। আমি একটু বলি, এখানে সপ্তাহখানেক আগে আমাদের সচিব মহোদয় আমি গিয়েছিলাম, পিএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। ওনারা কিন্তু এখন চিন্তা ভাবনা করছেন প্রতিটা বিসিএস 1 বছরের মধ্যে শেষ করার জন্য। এই ইনফরমেশন আমি আপনাকে দিচ্ছি। তারা এই ব্যাপারে মোটামুটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, কোনো বিসিএসই 1 বছরের বেশি আর দীর্ঘায়িত হবে না নিয়োগ প্রক্রিয়া।
এটা অবশ্যই উল্লেখযোগ্য। এখন যে পিএসসি আছে ওরা কিন্তু খুব দ্রুত কাজ করছে, বিশেষ করে 48 বিসিএসটা কিন্তু রেকর্ড সময়ের মধ্যে হয়েছে। তবে আপনি যেটা বলেছেন যে খাতা দেখার পদ্ধতি সবাই ওখানে এক্সামিনারকে নিয়ে আসছে ত্বরান্বিত, অনেক চেঞ্জ হয়েছে। আর আপনি যেটা বলছিলেন এটা আসলে অধ্যাপক আবু জাফর যে বিষয়টা বললেন যে আপনাদের সুপারিশমালার কতগুলো আছে যেটা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অথবা স্বাস্থ্য সেবা অধিদপ্তর পর্যায়ে নিষ্পত্তিযোগ্য, কতগুলো আছে স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যায়ে নিষ্পত্তিযোগ্য, কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের এটা কিন্তু আসলে আরো উচ্চতর সিদ্ধান্ত। সেটা হলো আপনাদের কাছ থেকে এটা প্রস্তাবনা যেতে হবে, প্রস্তাবনাটা সরকারের কাছে যাবে, সরকার এটা সিদ্ধান্ত নেবে। কারণ হচ্ছে এই প্রস্তাবনাটা তো দিতে হবে, দিলে সরকারের কাছে যাবে। কারণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যদি স্বাস্থ্য মন্ত্রণালয় এই সমস্ত রিক্রুটমেন্টের জন্য যদি আলাদা একটা বডি থাকে তাহলে জিনিসগুলো ত্বরান্বিত হবে, কারণ এটা একটা বিশাল খাত। ধন্যবাদ। ডক্টর মোসাদ্দেক হোসেন, যে আমরা অনেকক্ষণ ধরে ওনাদের দুজনের সাথে কথা বলছিলাম, প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য আপনি জানেন ডক্টর নাজমুল বলেছেন যে ইউকের মডেলটার কথা বলেছেন, সেখানে কিন্তু প্রত্যেক নাগরিকের একজন ফ্যামিলি মেডিসিন ফিজিশিয়ানের সাথে কিন্তু এনরোল থাকেন। এখন বাংলাদেশেও কিন্তু সেরকম একটা মডেল হওয়া দরকার। আপনি এইসব নিয়ে অনেকদিন থেকে কথা বলছিলেন, কিভাবে করা যায়? বেসিক্যালি আমাদের হসপিটালগুলিতে এখন যা দেখা যাচ্ছে সেখানে প্রতিদিন কম করে হলেও 12 থেকে 15,000 রোগী বিছানায়, মানে বিছানা বাদ দিয়ে ফ্লোরে তারা থাকছে, এবং এই সংখ্যাটা বছরে কিন্তু 44 লাখ থেকে 56 লাখের মধ্যে ভেরিয়েশন হচ্ছে। আমরা চিন্তা করছি কেন এই মেঝেতে থাকার, কেন এটা কি আমাদের জনসংখ্যা? না, এটা ম্যানেজমেন্টাল প্রবলেমের জন্য। যে কথাটা বললেন যে রেফারেল সিস্টেম বা ইউকে একটা সিস্টেম করেন, আমরা আমাদের দেশীয় স্টাইলে আমাদের এই রেফারেল সিস্টেমে আসতে হবে। আমি একটা ছোট্ট দিই, আপনাকে যে প্রশ্নটা করেছি যে আমি আসছি প্রত্যেক নাগরিকের, আমি আসছি, আই কাম টু দ্য পয়েন্টস। আমি শুধু কয়েকটা ডেটা দিয়ে আমি ওখানে আসব। এখানে বলা হচ্ছে যে 20টা জেলায় আমাদের 10,000 রোগের জন্য হাসপাতালে 2টা সংখ্যা, আমি আসতেছি ওইটা, বেড সংখ্যাও কিন্তু 2ও নাই 20টা ডিস্ট্রিক্টে। এবং এখানে যদি আমরা 3টা যদি আমরা মনে করি যে যদি কিভাবে আমরা এটাকে ঠিক করতে পারি, সেই কারণেই বলছি যে বেসিক যে জিনিসটা যে একজন ডাক্তারের এনরোলমেন্ট হতে হবে, আমাদের সেই অবকাঠামো এখনও সেইভাবে তৈরি হয়নি, কিন্তু আমরা কিন্তু অনেক এগিয়ে গেছি। এই যে 14,000 কমিউনিটি ক্লিনিক যদি যেটা আছে আমাদের এখানে যেটা অধ্যাপক আবু জাফর সাহেব যেটা বললেন যে উনি যদি ওনাদের সেটাকে যদি অ্যাক্টিভ করতে পারেন, সেখানে যদি আমরা ওই যে প্যারামেডিক্স, যদি অনেকে আমার কথা হয়তো ডিফার করবেন, আমাদের ডাক্তারদের স্বল্পতা নাই, ডাক্তার আছে, আমরা পোস্টিং করতে পারছি না বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে হোক বা সিস্টেমের কারণে হোক। সেখানে যদি আমরা ওই রেফারেল সিস্টেমের বেসিক পয়েন্টটা যদি একদম রুট লেভেলে ধরি, সেখানে যদি আমাদের প্যারামেডিক্স যারা ট্রেন করে অ্যাগ্রিগেটেড ট্রেনিং মাধ্যমে যদি আমরা করি, এবং তারা যদি সুপারভাইজড হয় বাই আমাদের জিপি যারা আছেন, যারা পোস্টিং হবেন, যারা উপজেলাতে থাকতে পারে, তারপরে ইউনিয়ন পরিষদে থাকতে পারে, কিন্তু ওই কমিউনিটি ক্লিনিকগুলি তাদের সুপারভিশনে যদি ট্রিটমেন্টগুলি করতে পারে, যদি কমাতে পারে, এখানে একটা সিস্টেম ডেভেলপ করা যেতে পারে। গ্রাম অঞ্চলে আমরা একজন ডাক্তার দেবেন, আমাদের ডাক্তারদের হবে না, একজন ডাক্তারকে যদি আমরা মিনিমাম একটা সেন্টারে রেখে ভার্চুয়ালি তাদের সাথে কমিউনিকেট করে তাদের সুপারভিশন, যেটা এখন এনএইচএসে হচ্ছে, এখন কিন্তু এনএইচএসে প্যারামেডিক্স দিয়ে তারা কিন্তু জিপি সেন্টারগুলি চালাচ্ছে ডাক্তারের অভাবে, এবং তারা কিন্তু একজন ডাক্তার সেইটা সুপারভাইজ করছে। এবং আপনি যেটা বলেছেন যে আমরা যদি ওই লেভেল থেকে আমরা যদি শুরু করি, ওই কমিউনিটি ক্লিনিক থেকে ওই গ্রামের লোকদেরকে এনরোল করে তাদেরকে মাধ্যমে যদি একজন জিপির আন্ডারে দিয়ে প্রতিদিন অন্তত সপ্তাহে 5 দিন যদি তাদেরকে করি, সেখানে রেফারেল সিস্টেমটাও কিন্তু একটা হচ্ছে এনলিস্টেড হবে যে কোনো একজন। কারণ আমাদের সাবসেন্টারগুলিতে যেখানে আছে, যেরকম ইউনিয়ন পরিষদে বা থানা হেলথ কমপ্লেক্সে আমাদের পর্যাপ্ত জিপি যদি আমরা পোস্টিং করতে পারি, আর সেই পোস্টিংয়ের মাধ্যমে যদি এনলিস্টেড একটা গ্রামে আমাদের 10,000 পপুলেশনকে আমরা ধরলাম যে এই জিপির আন্ডারে থাকবে, এবং তারা ওই বেসিক জায়গা, তাতে দুটো জিনিস লাভ হবে, একটা এনরোলমেন্ট হচ্ছে, সুপারভাইজ হচ্ছে, এবং কন্ট্রোলিং হচ্ছে
যে কি হচ্ছে, কি ইনভেস্টিগেশন কোথায়। আর রেফারেল সিস্টেমে ওই জিপি ঠিক করবে যে আমাকে হসপিটালে যেতে হবে কি না, শহরে যেতে হবে কি না। এই যে মাইগ্রেশন যেটা, এটা অনেকটা কম হবে। আমরা একটা বিরতি নিয়ে আবার আসছি। থ্যাংক ইউ। অধ্যাপক ডক্টর নাজমুল হোসেন, ডক্টর মোসাদ্দেক হোসেন যিনি যেটা বললেন, এই ক্ষেত্রে আমরা যেটা ফিল করি যে ফ্যামিলি মেডিসিনের লোকগুলোকে ট্রেন্ড আপ করা, বাংলাদেশে কিছু কিছু জায়গায় ফ্যামিলি মেডিসিন কোর্স আছে, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানসের একটা আছে, প্রাইভেট প্র্যাকটিশনার ওনারা একটা রান করার চেষ্টা করছেন বা করেন, এবং আরও কিছু কিছু উদ্যোগ আছে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে ইউকেতে যে মডেলটা আছে, এই মডেলটাও তো কার্যকরী করার জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি বড় ভূমিকা নেওয়ার উদ্যোগ থাকা প্রয়োজন আছে। আপনি কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই প্রয়োজন আছে। এবং যেটা বললাম যে যখন এই রেফারেল সিস্টেমটা তৈরি হবে ভালোভাবে, এই মুহূর্তে এটা খুব একটা কার্যকর নাই। এটা কার্যকর করার জন্য কিছু আমাদের স্ট্রাকচারাল কাজ করতে হবে, কিছু ফাংশনাল কাজ করতে হবে, পথ সৃজন থেকে শুরু করে একটা সিস্টেম ডেভেলপমেন্ট, অনেক কিছু করতে হবে। সেই সময় চাহিদার পরিপ্রেক্ষিতে আমি একটু ছোট, মানে ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পর্যায়ে, ইউনিয়ন সেন্টার পর্যায়ে কতজন চিকিৎসকের পদ আছে এই মুহূর্তে? প্রতিটা ইউনিয়নে ওই রকম এগুলো সমানত হারে সরকারি, এটা সরকারি নিয়ম অনুযায়ী, কিন্তু এখানে পদ আছে কিন্তু। হ্যাঁ, পদ আছে। সুতরাং আমাদের অসুবিধাটা হলো পদায়নের অসুবিধা, আমাদের রিক্রুটমেন্টের অসুবিধা। হ্যাঁ, রিকগনিশন মানে ইউনিয়ন সাবসেন্টার উপজেলায় 2টা আছে অ্যাক্টিভ। অ্যাকচুয়ালি সব ইউনিয়নে সব ইউনিয়নে নাই, কিন্তু অনেক জায়গাতেই আছে। ফ্যামিলি প্ল্যানিং এর কোথাও ডাক্তার রয়েছে, এফডব্লিউসি যোগান, সব জায়গায় সেটা এগুলো অ্যাকচুয়ালি আমরা ইন্টিগ্রেট করার কথা বলেছি। ইউনিফর্ম না, তার মানে আমাদের কিন্তু অনেকগুলো পদ অলরেডি এখানে আছে, সরকার পর্যায়ে নেই, গ্রাম পর্যায়ে কিন্তু আছে। কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু আমাদের একটা কাজ করার সুযোগ আছে। কারণ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কিন্তু এখানে একটা বড় রোল প্লে করতে পারে। তারা যদি উদ্যোগী হয়ে এদের ট্রেনিং সরকারি এবং বেসরকারি কি করা যেতে পারে, এবং পিপিবির আন্ডারও আনতে পারে। এই সিস্টেমটা যখন তৈরি এস্টাবলিশড হবে, রান করা হবে, তখন অবশ্যই এদেরকে প্রশিক্ষিত করার ব্যবস্থা থাকবে এবং প্রয়োজন হবে। 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে আনুষ্ঠানিক প্রশিক্ষণ আর অনানুষ্ঠানিক প্রশিক্ষণ। আনুষ্ঠানিক প্রশিক্ষণের মধ্যে অলরেডি কিন্তু কোর্স আছে, বাংলাদেশ কলেজে কোর্স আছে। কোর্সের বাইরে আপনি তো হাজার হাজার ডাক্তারকে কোর্স করাবেন না, কিন্তু তাদেরকে প্রশিক্ষণ একটা ব্যবস্থা করা, যে এই সিস্টেমটা কিভাবে ইন্টিগ্রেট করা যাবে, আমি কিভাবে একজন রেফার করব। আপনি জানবেন হয়তো যে বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থাকে ডিজিটালাইজেশন করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে খুব বড় একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এবং সেটা হলে কিন্তু তখন অনেক কিছু সেটা কিন্তু অন্য একটা বিষয়, কিন্তু একই সঙ্গে তখন এটা ডিজিটালাইজ হয়ে গেলে তখন কিন্তু আর রেফারেল করা উইল বি জাস্ট আ ম্যাটার অফ ক্লিক। এখন আর আমাদের যেটা বিষয় হলো যে স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক মহোদয় যেটা বললেন যে উনি ম্যান পাওয়ার পদায়ন করে দিলেন, কিন্তু ম্যান পাওয়ার কিন্তু কাজ করার জন্য উপযুক্ততা নেই। হ্যাঁ, তো আমাদের কিন্তু এখন ম্যান পাওয়ার আছে, কিন্তু তাদের প্রশিক্ষণের ব্যবস্থা নেই। কিন্তু এটা কিন্তু উদ্যোগী হয়ে আগে থেকেই প্রশিক্ষণের বিষয়টা হচ্ছে যে প্রশিক্ষণ, ওই যে বললাম যে 2 ধরনের প্রশিক্ষণ। আপনি একটা উপজেলা বা একটা ইউনিয়ন লেভেলে একজন ডাক্তারকে প্লেসমেন্ট দিচ্ছেন, তাকে রেফারেল সিস্টেমটা সম্পর্কে তার তো খুব দীর্ঘ প্রশিক্ষণের দরকার নেই, তার একটা স্বল্পমেয়াদী প্রশিক্ষণ হলে হয়। তো এই জন্য পুরো বিষয়টা আমি কাঠামোর উপর নির্ভর করবে। হোসেনের কাছ থেকে যে উত্তরটা পাইনি, সেই উত্তরটা আমি আপনাদের আসলে ওনাকেও জিজ্ঞেস করেছিলাম, উত্তরটা পাচ্ছি না আমি আসলে। সেটা হলো যে প্রত্যেকটা নাগরিকের একজন ফ্যামিলি মেডিসিন ফিজিশিয়ানের সাথে এনরোলড হওয়ার দরকার আছে কি না নাই। এটা একটা বড় সিদ্ধান্তের বিষয়। আমরা ব্রিটিশ যে মডেল, যেটা আপনি কথা বলছেন, যেখানে প্রত্যেকের একজন নির্দিষ্ট অনেক দেশে আছে, ইউরোপের সব দেশে আছে, কানাডায় আছে, অস্ট্রেলিয়ায় আছে, এনএইচএসটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিই। এটা একটা আছে। যে আমেরিকার সিস্টেম কিন্তু ডিফারেন্ট না, ওখানে আমেরিকা একটা মাত্র দেশ ডিফারেন্ট, না আরো অনেক দেশে ডিফারেন্ট। আমি এখানে একটা শুধু একটু মেনশন করি। আমাদের দেশে, মানে আমি অধ্যাপক সুমনকে আমি জানাতে চাচ্ছি যে আমাদের দেশে এক সময় ন্যাশনাল আইডি কার্ড বা এই যে ভোটার কার্ড, এটা একটা এটা সম্ভব হবে কিনা এটা নিয়েছিল, বাট এটা পসিবল। এই যে কথাটা আপনি আমাদেরকে বলছেন যে আমরা একটা এনরোলমেন্ট, ইট ইজ পসিবল, ওয়াই নট। এবং সেটার উদ্যোগ নিতে হবে, সেটা সরকারিভাবে নিতে হবে, এবং সে সাথে বেসরকারিকেও কম্বিনেশন করতে হবে। এবং এটা যদি আমরা সমন্বিতভাবে করতে পারি, যেটা আপনি আমার কাছে জানতে চেয়েছেন, ইট ইজ পসিবল।
এক্সাম্পল হচ্ছে আমাদের ভোটার। এটা পসিবল তো বটেই, কিন্তু এটার জন্য একটা রাজনৈতিক সিদ্ধান্তের, প্রশাসনিক সিদ্ধান্তের প্রয়োজন হয় প্রথমত, এই ধরনের পদ্ধতি আমরা করতে চাচ্ছি কিনা। আপনাকে এর আগেই আমি বলেছি যে ডিজিটালাইজেশনের যে প্রসিডিউরটা হচ্ছে সেটার মধ্যে কিন্তু এই ইস্যুগুলো এসেছে, যে আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে সেই নাম্বারটাকে কি আমরা, যদি ভবিষ্যতে ইউনিভার্সাল হেলথ কেয়ারের প্রসঙ্গ আসে, ইউনিভার্সাল হেলথ কেয়ার কুড বি এ কম্পোনেন্ট এই ধরনের একটা সিস্টেমের, যদি সেটা হয় তাহলে সেখানে এই আমাদেরকে এনআইডিটাকে কি আমাদের হেলথ আইডি হিসেবে, না আমাদের কিন্তু প্রস্তাবনা আছে, সরাসরি প্রস্তাবনা আছে, এটা আছে, কিন্তু সেখানে সেটার সাথে আবার অন্য কিছু বিষয় চলে আসে, বিকজ সাইবার নিরাপত্তা, এবং কারণ এনআইডি কিন্তু আমাদের অনেক তথ্য সংরক্ষণ করে, এবং এই একই কার্ডটাকে যদি আমরা মাল্টিপারপাসে ব্যবহার করতে চাই, বিশেষ করে এই ধরনের একটা স্বাস্থ্যসেবার সংক্রান্ত একটা কাজে ব্যবহার করতে চাই যেখানে অনেকের অ্যাক্সেস এখানে হবে, তো সেখানে আমাদেরকে সাইবার নিরাপত্তার বিষয়টা বিবেচনা করতে, এটা আসলে ওই জন্য বললাম যে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রশাসনিক সিদ্ধান্তের বিষয় আছে। তবে অবশ্যই না, আমার যতখানি মনে পড়ে যে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যখন আমরা দেখা করেছিলাম রিপোর্টটা জমা দিতে, উনি কিন্তু আমাদেরকে এই প্রশ্নটাই করেছিলেন যে ন্যাশনাল আইডির সাথে এটাকে একীভূত করে হেলথ আইডি করা যায় কিনা। ইনিশিয়ালি করা যেতে পারে, সম্ভব। হ্যাঁ, এটা নিয়ে বেশ কয়েকটি ওয়ার্কশপ হয়েছে। খুব ইম্পর্টেন্ট বিষয় খুব বলেছেন যে একজন মানুষের স্বাস্থ্য তার অধিকার, সো তার সাথে একজন ডাক্তার ট্যাগ থাকবে কিনা স্পেসিফিক্যালি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। আপনি CRBS এর কথা জানেন, যে সিভিল যে রেজিস্ট্রেশন ভাইটাল স্ট্র্যাটেজিস, এগুলোতে কিন্তু একটা আইডেন্টিটিটা এক জায়গায় ইন্টিগ্রেট করার চিন্তা ভাবনা হচ্ছে। বার্থ রেজিস্ট্রেশন বলেন, ইমিউনাইজেশনের জন্য রেজিস্ট্রেশন বলেন, কারো ম্যারেজের কথা বলেন, ভোটার আইডি। আমাদের এই আইডি সিম্পলি ভোটার আইডি, এটা অন্য কোনো ইনফরমেশন এখনও পর্যন্ত অ্যাকচুয়ালি এগুলো ইন্টিগ্রেট করা হয়নি। এগুলো যদি করা যায় ডেফিনেটলি একটা লাইন আপ হবে, তখন দেখবেন যে কোনো সিস্টেমকে যদি এস্টাবলিশ করতে চাই সেটা ইজিলি আমাদের এস্টাবলিশ করা সোজা হবে। আমরা একটা বিরতি নিয়ে আবার আসছি। ডক্টর মোসাদ্দেক হোসেন, আপনি কি জন্য বলছিলেন? না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের ডিজি মহাশয় সাহেব যেটা বললেন যে এটা ন্যাশনাল আইডি, আমরা ওটাকে যদি একটা ইউনিক আইডি ধরে এর সাথে যদি সম্পৃক্ত করতে পারি এই ডেটাগুলি নিয়ে, আপনি ইংল্যান্ডের মতো জায়গাও কিছুদিন আগেও কিন্তু সাইবার ডাটাকে NHS-এর অনেক ডাটা চলে গেছে, সেটা নিয়ে এটা থাকবেই, কিন্তু তাই বলে তো আমাদের পিছিয়ে থাকতে হবে। আমাদের যে ইন্টিগ্রেশন এটা একটা বিশাল প্রজেক্ট ছিল, যেটা অসম্ভব ছিল, সেটা সম্ভব যদি করতে পারি, আমার মনে হয় NHS-এর আদালতে না হোক, অন্তত আমরা একটা ন্যাশনাল হেলথ কার্ড করা যায় কিনা, এবং এটা আমাদের ওই কার্ডের ওইটার থেকেই মানে NID থেকে নিয়ে ফ্যামিলিগতভাবে প্রত্যেক ফ্যামিলিকে একটা ইউনিক নাম্বার দিয়ে একজন বা দুইজন ডাক্তারের আন্ডারে করা সম্ভব বলে আমি মনে করি। এর জন্য একটু সময় প্রয়োজন হবে, কিন্তু ইচ্ছা করলে করা যাবে, এটাই আমার খুবই সম্ভব। ডক্টর নাজমুল হোসেন, আপনার বক্তব্য, উনি যে বক্তব্য খুবই সম্ভব। আমরা শুধু আপনার কাছ থেকে এটুকু চাই যে আপনি প্রস্তুত কিনা এই লোকগুলোকে ট্রেনিং করানোর জন্য, আপনি আপফ্রন্ট এই নিয়ে এগিয়ে যাবেন কিনা। এই ধরনের যদি সরকারি সিদ্ধান্ত, প্রশাসনিক এবং রাজনৈতিক সিদ্ধান্ত হয়, আমাদেরকে অবশ্যই প্রস্তুত হতে হবে। আমরা প্রস্তুত হতে পারবো। একটি স্বাস্থ্যকর সংস্কার কমিশনের প্রস্তাবনা মন্ত্রী পরিষদে জমা হয়েছে, প্রধান উপদেষ্টায় জমা হয়েছে, তার মানে আপনার অধিদপ্তরকে কিন্তু এই জন্য তৈরি থাকতে হবে। এটা যদি আমি আবার বললাম যে এই ধরনের যদি সিদ্ধান্ত হয়, আমরা অবশ্যই প্রস্তুত থাকবো। আপনার কি মত? অ্যাকচুয়ালি আমরা যদি একটা সিস্টেমকে এস্টাবলিশ করতে চাই, জনবলকে ডেফিনেটলি ডক্টর মোসাদ্দেক হোসেন যেটা বলেছেন যে তাদের ওরিয়েন্টেশন দরকার। জিপি বলতে যা বোঝায়, আমাদের কমন ডিজিজ যেগুলো আছে সেগুলো সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, তার মেডিসিন সম্পর্কে ধারণা থাকতে হবে, তার গাইনি সম্পর্কে ধারণা থাকতে হবে, সার্জারি সম্পর্কে ধারণা থাকতে হবে, বাট সেটা একটা লিমিট থাকবে। আপনি জানেন যে আমরা এসেনশিয়াল ড্রাগস লিস্ট এবং এসেনশিয়াল ইনভেস্টিগেশন লিস্ট নিয়ে আমরা কমিটি প্রণয়ন করা হয়েছে। তো এগুলো সংগঠিত করা হচ্ছে, এবং আপনি জানেন যে হেলথ সেক্টরকে মানে এই ডিজিটাল ট্রান্সফরমেশন একটা ব্লুপ্রিন্ট নিয়ে বিদেশি সাহায্য, এনজিওদের সাহায্য নিয়ে আমরা একটা প্রসেড করছি। সময়ের বিষয় আছে, যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের হাতে সময় খুবই কম, সেই জন্য ডাক্তার
প্রফেসর নাজমুল হোসেন যেটা বললেন, যেগুলোর মানে অন্য জায়গায় আমরা ইনভলভমেন্ট ওই পয়েন্টতে যেতে চাই না, কারণ আমাদের যেটা টার্গেট হলো আমরা সরকারকে চলমান মনে করি। হ্যাঁ, একটি সরকার যাবে, আরেকটি সরকার আসবে, কাজ করতে থাকবে, কিন্তু জনগণের চাহিদার জন্য সবসময় বাস্তবায়ন করা হয়। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে 80% রুগীকে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে সন্তুষ্ট রাখা সম্ভব, ওই লেভেলটাতে করা যায়। বিশেষায়িত সেবা, বিশেষায়িত হাসপাতাল, মেডিকেল কলেজগুলো, অন্যান্য জায়গাগুলো আজকে যেভাবে অতিরিক্ত খরচ, রাষ্ট্রের খরচ হয়ে যাচ্ছে, সেটাকে কিন্তু থামানো সম্ভব, কমানো সম্ভব। অবশ্যই আপনি ঠিক বলেছেন যে জাতীয় স্বার্থে নীতিগত সিদ্ধান্ত সবসময় চলমান থাকবে, বাট কখনো কখনো যেহেতু এখন ইন্টারিম গভর্নমেন্ট, যেহেতু রাজনৈতিক গভর্নমেন্ট আসলে তাদের চিন্তা চেতনা কিন্তু চেঞ্জ হতে পারে, কিন্তু বড় বড় জায়গায় বা যেখানে মনে করা হচ্ছে এটা হচ্ছে মাল্টি ইনভলভমেন্ট আছে, জটিল, সেই সব জায়গায় এখনই হাত দেওয়ার মতো চিন্তা ভাবনা করা হচ্ছে না। পরবর্তী সরকার এটা খুব সহজ, না আসা পর্যন্ত এখানে কোনো জটিলতা নাই। এসব সিদ্ধান্ত রাষ্ট্রের প্রচুর অর্থ সাশ্রয় হবে যদি আমরা প্রাথমিকভাবে আমরা প্রাথমিক হেলথ কেয়ার ফিজিশিয়ান দিতে পারি, এবং রাষ্ট্র ব্যাপকভাবে উপকৃত হবে, হেলথের বাজেট অনেক কমে আসবে, এবং এটা আমাদের একেবারে জরুরি ভিত্তিতে করা দরকার। একটা বিষয় হলো যে ইন্টার্নিদের যে এখন 1 বছরের যে ট্রেনিং রয়েছে, এটাকে বর্ধিত করার চিন্তা ভাবনা করা হচ্ছে। এটা 1.5 বছর বা 2 বছর করে 6 মাস তাদেরকে কন্টিনিউয়াসলি ওরিয়েন্টেশনের জন্য 6 মাস তাদেরকে গ্রামে থাকার চিন্তা ভাবনা চলছে। ডক্টর মোসাদ্দেক, আপনার সর্বশেষ কোনো বক্তব্য থাকলে? আমার বক্তব্য একটা, সেটা হচ্ছে যে আমূল পরিবর্তন করতে হবে স্বাস্থ্য খাতকে, এবং এটাকে ঢেলে সাজাতে হবে। সেটা শিক্ষা হোক, সেবা হোক। তার ছোট্ট একটা এক্সাম্পল বলছি। আমাদের এখন প্রাইভেটলি অনেক মেডিকেল কলেজ হয়েছে, এবং সরকারিভাবেও অনেক মেডিকেল কলেজ আছে, যেটা মান সম্বন্ধে আমাদের মাননীয় ডিজি শিক্ষা আমাদের অবগত আছেন মান সম্বন্ধে। সেখানে আমরা বলছি যে কিছু কিছু জায়গায়, যেরকম বিএমডিসি একটা অটোনোমাস বডি, তাকেও শক্তিশালী করতে হবে, সেখানে কিছু ইন্ট্রোডিউস করতে হবে। আমি সবাই চেষ্টা যদি করে অবশ্যই সম্ভব। ধন্যবাদ। আপনাদের 3 জনকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।